আমার বাচ্চাটা যখন চোখের সামনে দেখে যে কাউকে বাবা ডাকতেছে, আমার বাচ্চা আমাকে জিজ্ঞেস করে, মা আমার বাবা কোথায়? আমি তো কোশ্চেনের উত্তর দিতে পারি না। আর আমার বাচ্চাটার মুখের দিকে তাকালে আমার অসম্ভব খারাপ লাগে। উনি আমাকে দিনের পর দিন টর্চারটা করছে, ওনার এতটুকু ভেতরে হয় নাই যে আমার বাচ্চাটা যে ফেলে চলে গেছে, ওনার এতটুকু ফিল হয় নাই যে একটা বাচ্চা ফেলে আসছে 14 মাসে। বলছে, ভাই ডিভোর্সটা কেন দিচ্ছে আপনার ভাই? বলছে ভালো লাগে না। বাহ, ভালো লাগে না বলে বাচ্চা ফেলে চলে যেতে পারে, সে কি মানুষ? নিজের স্বামীর নামে কথা বলার জন্য আপনি কেস খাইছেন। আপনি নিজে ভুক্তভোগী, জি, আপনার সাথে অন্যায় হয়েছে, আপনার বাচ্চাকে ফেলে চলে গেছে, আবার সেই স্বামীর কাছে যখন আপনি বিচার চাইতে গেলেন তখন আপনি উল্টো পড়ে গেলেন আইনের প্যাঁচে। বেড়াজালে, হ্যাঁ। আমাকে শুরু থেকে আসেন তো বোন, কেমন করে এই পুরো নাটকটা হইলো আপনার জীবনে? আমার হচ্ছে আমার প্রথমে হচ্ছে বিয়ে যখন হয় তখন আমি জানি না যে উনি মানে আরেকটা বিয়ে করছে বা ওনার বেবি আছে। কত সালে সেটা? এটা হচ্ছে 2016 সালে যখন আমাকে বিয়ে করে। আচ্ছা, এটা কি প্রেমের বিয়ে না নর্মাল না বিয়ে? না, ঘটকের মাধ্যমে, অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা। তো তখন উনি যখন যে এলাকায় আছে তখন সবাই বলে নাই যে উনি বিয়ে করছে। খবর হুম। নেওয়ার পরে জানতে পারলাম যে উনি, সবাই বলে যে ভালো ভালো, দ্যাট মিনস হচ্ছে যে মানে বিয়ের আগে আপনারা খবর নিছেন? হ্যাঁ খবর নিয়েছি, বাট আমাদের এটা কেউই বলে নাই যে উনার একটা বাচ্চা আছে বা উনি বিয়ে করছে। এলাকার লোক কিছু না বলে না না? না, বলে নাই। মানে যখন আমরা খবর নেওয়ার পরে জানতে পারলাম, কিছু জানতে পারলাম না, যখন বললো যে পজিটিভ তখন আমরা আগালাম, মানে ফ্যামিলিগতভাবে, ফ্যামিলি হুম। যেভাবে আগায়। তো আগানোর এক পর্যায়ে বিয়েটা হয় হচ্ছে 12ই আগস্ট হুম। 2016। হুম। আহ, তো বিয়ে হওয়ার পরে, বিয়ের 3 দিন পরেও উনি আমাকে গায়ে হাত দিছে, গলা টিপে ধরছে। আর ওনার কিছু থেকে কিছু হলে উনি মানে কথা বলা যায় না, ওনার সাথে গায়ে হাত দেয়। আচ্ছা। তো এক পর্যায়ে যে যখন আমার ফ্যামিলি, ওই যে মানে ফ্যামিলি যেটা বোঝায় যে একটা মানুষের সাথে সারা জীবন কাটাতে হবে, মানুষের জীবনে জামাই তো একটাই হয়, বিয়ে একটাই হয়। তো এরকম আমার মা বাবা, আমার ফ্যামিলির মানুষ আমাকে বুঝাইছে। আর বোঝানোর পর আমার যখন অনুষ্ঠানটা হয়, ফ্যামিলিগতভাবে ভালো অনুষ্ঠান করে বিয়েটা দিচ্ছে, ভালো টাকা পয়সা খরচ করে আমার বাবা বিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে আমার বাবা যখন রিটায়ার্ড করে পেনশনের টাকাটা পায়, তখনই আমার বাবা ওই টাকাটা খরচ করে আমাকে বিয়েটা দিছে। তা উনি আসলে কি বলবো, ওনার তরফ থেকে যে উনি আমাকে মানে গোল্ড বা কিছু এটার কোনো প্রশ্নই উঠে না, বরং উনি আমার থেকে, আমার বাবার থেকে 1 লাখ টাকা যেটা নিয়েছিল সেটা উনি এখনো শোধ করেন। এবং ওনারা যদি বলা হয় যে আপনি ওই টাকাটা শোধ করেন, উনি বলে আমার তো অ্যাবিলিটি ছিল না, তোমার বাবা খরচ করছে, তোমার বাবা জানে, এটা আমি হুম। জানি না। হুম। তো এক পর্যায়ে কাবিনের ক্ষেত্রে একটা সমস্যা কি হয়, ওনার যে বড় ভাই, উনি বর্তমানে নিউ ইয়র্কে আছে। তো ওনার যে বড় ভাই বর্তমানে কাবিন আসে 10 লাখ টাকা। ওনার বড় ভাই কি করলো, যখন 12 তারিখ যখন ডেট পড়লো, 11 তারিখ রাতে ফোন দিয়ে বলতেছে আমরা 10 লাখ টাকা কাবিন করাবো না, হুম। আমরা 5 লাখ করাবো। তখন আমরা অলরেডি সব মানুষজন বলে দিচ্ছি, ফ্যামিলির সব আত্মীয় স্বজন, আয়োজন টায়োজন সব শুরু হয়ে গেছে। তো আমরা তাতেও রাজি হয়েছে যে না, কাবিনে তো মানুষের ভাত বা সংসার চলে না। তো এইভাবে আস্তে আস্তে আগাতে যখন দেখতেছে যে ওনার মাত্রা অতিরিক্ত, উনি দিনের পর দিন ওনার নির্যাতন বা কথাবার্তার মানে স্ট্রাকচার গুলো ভালো না। হ্যাঁ, উনি কারোই পরোয়া করে না। হুম। এবং আমি একটু বলতে বাধ্য হই, উনারা হচ্ছে 2 বোন 2 ভাই। উনার একটা বোন জামাই আছে মেজর। হুম। হ্যাঁ, উনি সবসময় উনার পাওয়ার দেখায়, মানে দমায় রাখতো আমাকে। ওকে। হ্যাঁ, তো আমি তার নামটা বলবো না। আহ, কিছু একটা আছে, নামটা আমি এটা প্রকাশ করতে চাচ্ছি না। ওকে। কিন্তু উম, এই উনার মানে খারাপ কিছুর পিছনে ওনার ভাই বোন প্রত্যেকটা সময় ওনাকে প্রশ্রয় দিত। বলতো না যে তুমি মেয়েটাকে মেরো না, বা মেয়েটার সাথে সংসার করার চেষ্টা করো, যেহেতু তোমার আগের একটা প্রবলেম হয়েছে, এটা কিন্তু আমি তখনও জানি না, ওনার ভাই বোন তো জানে। তো এক পর্যায়ে যে যখন আমার ছেলে হইলো, আমি তখন জানতে পারলাম একটা রেকর্ডিং এর মাধ্যমে। কেমন? উনার রেকর্ডিংটা এরকম হয়েছে যে উনার আগের ওয়াইফের সাথে ওনার একটা রেকর্ডিং কথোপকথন হয়েছে। হুম। যে ওনার ওয়াইফ বলতেছে, তুমি যদি, তুমি যেভাবে কথায় কথা লাথি উষ্টা মারো, তুমি ট্রিটমেন্ট করে বিয়ে করো, মুফতিতে যে ট্রিটমেন্ট করো। হুম। ওনার ওয়াইফ এই কথা বলছে। তো কথা বলার পরে উনি উনি বলছে যে না, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি ফিরে আসো। ওনার ওয়াইফই নাকি উনাকে এখন শুনে ডিভোর্স করছে, এত ওকে। যন্ত্রণা দিত উনি। ওকে। তো কিছু থেকে কিছু উনি ঘর থেকে বের করে দেয়, লাথি দিয়ে বের করে দেয়, কোনো হুম। কথা নাই। হুম। ওনার বোনদেরকে বলে বলে কি সহ্য করে চলো, কি হয়েছে, লাথি উষ্টা খেলে মানুষ ঘর করো না, সংসার করো না। তারপর কি হলো, একদিন যখন আমি রেকর্ডিংটা পাই বাচ্চা হওয়ার পরে, তখন আমি ওনারা বললাম, আপনি কি আরেকটা বিয়ে? তখন তো সব হয়েই হ্যাঁ, গেছে। বাচ্চা হওয়ার পরে তো আর মানে এখানে তো আর কোনো অপশন নাই আমার ফিরে যাওয়া। হুম। আমি তখনও চাইছি কন্টিনিউ সংসারটা হোক, আমার বাচ্চাটা যাতে বাবা কিন্তু ছাড়া না আমাকে হয়। এটা বলেন তো, যখন বিয়ের থার্ড ডেতেই সে আপনাকে শারীরিক নির্যাতন করলো, হ্যাঁ, আপনি তখন প্রতিবাদ করলেন না কেন? আসলে ওই যে আমার মা, ফ্যামিলি সবাই বুঝাইছে যে কিছু হবে না, ঠিক হয়ে যাবে। কিন্তু তখন আমি আজকে আমার মাকে কিছুদিন আগে বলি যে মা, তখন যদি তোমরা বসতা তাহলে আজকে আমার ছেলেটাও হয়তো বা এত সাফার হইতো না। আজকে আমি কোথাও যে বিচারও পাই না। আমি যখন আমি একটু বলি, যখন আমার ওই রেকর্ড পাই, রেকর্ড পাওয়ার পরে যখন আমি ওনাকে জিজ্ঞেস করি, উনি তখন বলে কি তুমি কিভাবে জানো? হুম। তখন আমি ওনাকে বলছি যে আপনার একটা রেকর্ডিং মনে হয় আমার কাছে আছে। উনি তখন ওদিন আমাকে মারছে। উনি অন্যায় করছে, অন্যায় উনি আমাকে ওদিন মারছে। এবং উনি এমন হয়েছে, আমার ছেলেটাকে টাইলসে শোয় উনি আমাকে দাও দিয়ে মারতে আসছে, আমি বারিন্দার দরজা দিয়ে লাগিয়ে দিছি। তারপর ওনার এক ফ্রেন্ড আছে, আরফিন। হুম। হ্যাঁ,
তো আরফিন ভাই একদিন ওনার যে ফার্স্ট ওয়াইফ যখন উনি মারলো আর মুখে চাদর পেঁচে উনি মেরে ফেলবে উনি হুম ডিসাইডেড, হুম তখন নাকি আরফিন ভাই সে 4 তলা থেকে দৌড়াচ্ছে, তখন এই আরফিন ভাই ওনাদের বাসা 4 তলা ভাড়া থাকে। হুম তো সেটা আমি রেকর্ডিং এ শুনছি, আপনার চাইলে আমি রেকর্ডিংও দেখাইতে পারবো। হুম তো আরফিন ভাই এই জিনিসগুলো জানে। 19 সালে যখন আমি আরফিন ভাই আরফিন ভাই বলতেছে ভাই এ আসলে কি করবো, উনি আসলে এরকমই, আমার তো কিছু বলার নেই, কারণ আরফিন ভাইয়ের সাথে ওনাদের ফ্যামিলির আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। হুম তো এক পর্যায়ে যখন বাচ্চা হওয়ার পর উনি আমাকে মারধর করা মানে বন্ধ করতেছে না, তখন আমি একটা পর্যায়ে বললাম কি যে উনার তো সব অন্যায় মেনে নিছি, তাহলে মেনেই নি, তাও সংসারটা আমার বাচ্চাটা যাতে বাচ্চারা না হয়। তো এক সময় যে কি করলো 2020-এ উনি নাকি আমাকে অক্টোবরের 6 তারিখে ডিভোর্স করছে, আমি জানি না। 20-এর অক্টোবরের অক্টোবরের 6। 6। আর আপনি এই ঘটনা কখন করতেছেন? ডিসেম্বরে। মানে আপনি জানলেন না কখন? না, আমি আমার ছেলে হওয়ার পরে জানছি ওনার বিয়ে হয়েছে। ওকে ওকে, হ্যাঁ। হ্যাঁ, তো অক্টোবরের 6 তারিখ উনি ডিভোর্স করছে। ডিভোর্স দিয়ে ওনাকে যখন আমাদের কাউন্সিলর সাহেব যখন লোক পাঠালো, বললো বাসায় নাই, নোটিশ করতে গেল, হুম ওনাকে ডাকা হইলো ফোনের মাধ্যমে, উনি বলে আসবে না। মানে উনি এমন একটা ভাবে আছে যে উনি বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষমতাধর ব্যক্তি। হুম তো উনি বলছে যদি পারি ওনাকে যাতে কিছু করি, উনি আমাকে এটাও বলছে। হুম তো যাই হোক, এক পর্যায়ে কি হলো, ডিভোর্স তো হয়ে গেল ভাইয়া। এখন ডিভোর্স হওয়ার পর আমার বাচ্চাটা তো ভুক্তভোগী। আমার বাচ্চাটা বাচ্চা তো হয়েছে, কিন্তু আমার বাচ্চাটা যখন চোখের সামনে দেখে যে কাউকে বাবা ডাকতেছে, আমার বাচ্চা আমাকে জিজ্ঞেস করে মা আমার বাবা কোথায়। হুম আমি তো কোশ্চেনের উত্তর দিতে পারি না। আর আমার বাচ্চাটার মুখের দিকে তাকালে আমার অসম্ভব খারাপ লাগে। উনি আমাকে দিনের পর যে টর্চারটা করছে, ওনার এতটুকু ভেতরে হয় নাই যে আমার বাচ্চাটা যে ফেলে চলে গেছে, ওনার এতটুকু ফিল হয় নাই যে একটা বাচ্চা ফেলে আসছে 14 মাসে। আমি অনেক চেষ্টা করছি, ওনার ভাই এসে কাউন্সিলর সাহেবের সামনে, আমাদের 50 নং ওয়ার্ড ডিএম স্বামী ওনাদের এলাকার, বললো যে এটা আমরা একটা সমাধানে যাব। কোনো সমাধানে জেনে বলছে ভাই ডিভোর্সটা কেন দিছে আপনার ভাই, বলছে ভালো লাগে না। বাহ, ভালো লাগে না বলে বাচ্চা ফেলে চলে যেতে পারে, সে কি মানুষ? এবং আপনি চাইলে ভাই আমাদের এলাকার কাউন্সিলরের ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারেন, উনি নোটিশ করছে, সবগুলো প্রমাণ আমার কাছে আছে, কাউন্সিলর সাহেব যে নোটিশ করছে। আমি আপনার বাচ্চার ছবিটা দেখাইতে চাই, মানে যে কি যে মিষ্টি একটা বাচ্চা। আপনি এই যে জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, মানে কি অদ্ভুত সুন্দর, মানে এক পুতুলের মতো বাচ্চা যদি বলেন, অ্যাকচুয়ালি হি ইজ সুন্দর আসলে একটা হাসি খুশি বাচ্চা। এই বাচ্চাটাকে নিয়ে যদি, মানে যে কোনো মা বাপই গর্বে গর্বে মানে গর্বিত হওয়ার কথা এবং আদরে রাখবার কথা, সেই বাচ্চাকে ভরণ পোষণও দেয় না। না ভাইয়া, তারপর কি হইলো, আমি আরেকটা কথা বলি, ডিভোর্স করলো জানুয়ারি মাসে, যখন 3 মাস হচ্ছে, আমি তখন পর্যন্ত কোনো কেসে যাইনি। আমি চেষ্টা করছি যে না, আমার বাচ্চাটা যাতে ভরণ পোষণটা পায়। আর উনার যেহেতু আমার সাথে ডিভোর্স হয়ে গেছে, উনি কাবিনের টাকাটা পর্যন্ত এখনো শোধ করে নাই। 5 লাখ টাকা আমার কাবিন, এখনো কোনো দেনমোহর উনি শোধ করে নাই, এবং আমার কাবিন নামায় লেখা আছে হুম এই যে কোনো শোধ হয়নি টাকা। হুম এবং উনি ওইখানেও লিখছে উনি অন্য কোনো বিবাহ করেনি, উনার অন্য কোনো স্ত্রী নেই। মানে ওইটাতেও মিথ্যা বলছে সে, তো একটার পর একটা প্রতারণা করে গেছে। হ্যাঁ, এই পরিশোধ ছবিটা, নাই, এটা তো ডিস্ট্রেট লেখা আছে যে পরিশোধ ছবিটা করা হয় নাই। আহা, কি সুন্দর বাচ্চা। মানে মানুষ আসলে পশু হয়ে যায় একটা পর্যায়ে গিয়ে। আমার সাথে যদি ভাই ওনার কিছু হয়ে থাকে হয়েছে, কিন্তু আমার বাচ্চাটা তো কোনো অপরাধ করেনি, বাচ্চাটার ভরণ পোষণ দেয় না। তার মধ্যে কি হয়েছে ভাইয়া, উনি যখন ফ্ল্যাট করে আমার বাচ্চা হওয়ার সম্ভবত আগে, উনি মনে হয় একটা রুম উঠাচ্ছিল, এরকম 2টা রুমের কাজ করতেছিল। বাসার যে ফ্লোরের কাজ, টাইলসের কাজ, এটার জন্য আমি ওনাকে টাকা দেওয়া হয়েছে। মানে হুম আমি মার কাছ থেকে নিয়ে দিছি, কিন্তু বলছি মার বাড়ি বলতেই তো খালার বাড়ি, খালার কাছ থেকে ধার নিয়ে দিছি ওনাকে। তো ওই টাকাটা পর্যন্ত উনি এখনো শোধ করেন। উনি বলছে টাকা আমি দিব না, পারলে যাতে ও উঠায় নেয়। সবকিছু মিলে ভাই আমি বাচ্চাটাকে মানে নিয়ে খুব ভুক্তভোগী। আমি খালি ওনার ফ্রেন্ডকে একটু বলছিলাম যে আমার বাচ্চাটার সাথে একটু কথা বলুক, বাবাটা ডাকুক ও। উনি কোনোভাবেই রাজি না। উনি এক কথাই বললো না মা খারাপ। তো আমি বলছি আমি খারাপ, আমি মেনে নিলাম ওনার কথা, কিন্তু আমার বাবাটা ডাকুক। হুম আর বাচ্চার ভরণ পোষণটা দিতে বলেন, যেহেতু আমার বাবা রিটায়ার করছে, আমার বাবা আমাদের 2 বোনকে বিয়ে দিচ্ছে। হুম তারপর এখন আমার বাবার যে সম্বল আছে সেটা দিয়ে তো আমার বাবা আমাকে রাখতেও আছে, খাওয়াচ্ছে। আর হুম আমার বাচ্চাটা ভাইয়া, আমার এমনও দিন হয় যে না খেয়ে থাকতে হয়। ওর এমন একটা জিনিস যে লাগে আমি দিতে পারি না। আমার একটা ফ্রেন্ড আছে ইউএসএ থাকে, ও আমার বাচ্চার টুকটাক যতটুকু পারে হেল্প করে। এরপরে তো ভাই আর কারো কাছে আমি হাত পাততে পারি না। আর আমি জব করতে পারি না কেন, আমার বাবা মা বয়স্ক মানুষ, ওনাদের কাছে বাচ্চা রেখে জব করলে একটা মানে আমি যদি একটা কাজের মানুষ রেখে তাকে তোমার স্যালারি দিলে আমার তো কিছু থাকবে না ভাইয়া। আমি এতটাই ভুক্তভোগী ভাই, আমি কেস করেও কোনো সুরা পাচ্ছি না। 3টা বছর আমি কোর্টে দাঁড়া দাঁড়ে ঘুরতেছি। হ্যাঁ, মানে ওর এবং খরপোশ দেওয়ার জন্য জি, তো আপনি আইনের আশ্রয় জি নিতেই পারেন। নিছি, বাট হুম, কোনো আমি সুরা পাচ্ছি না, খালি দেরি হচ্ছে। 3টা বছর চলে গেছে, উনি আর উল্টা আমার বিরুদ্ধে মানহানির মামলা করছে, আমি নাকি ওনার মানহানি করছি।
5 কোটি টাকার ক্ষতিপূরণ। মানে আমার কাছে অদ্ভুত কি লাগলো জানেন, যে মানুষ একটা পর্যায়ে গিয়ে শুধুমাত্র তোমাকে ভালো লাগতেছে না এই বলে ডিভোর্স করবে, মানে এটার বিচার হওয়া উচিত। এটা এটা এত সহজে যদি ধরেন একটা নারী বা একটা পুরুষ যে কেউ হইতে পারে সবকিছু ছেড়ে এসে তোমার সাথে বাঁচার চেষ্টা করতেছে, বা একটা পর্যায়ে গিয়ে তুমি বলতেছো যে তোমার আমার ভালো লাগতেছে না, আমি আলাদা থাকবো, আমি ছেড়ে যাব, এটা আসলে হওয়া উচিত না। এবং সেই ঘটনাটাই আপনার জীবনে ঘটছে। এবং উনি কিন্তু 3 নাম্বার বিয়েও করছে ভাইয়া। আবার বিয়েও করছে আপনাকে হ্যাঁ, ছাড়ার বিয়ে পর। করছে, এটা আমি জানতে পারছি যেদিন আমি মামলা করলাম। তাহলে আপনি মুভ অন করতে পারতেছেন না কেন? আমার বাচ্চাটার দিকে তাকালে ভাই আমার খুবই খারাপ লাগে। আমার এমন এমন মনে হয় আমি ওর জন্য সুইসাইডও করতে পারি না আমার বাচ্চাটার জন্য। তা কেন করবেন? ওর না, তো দেখার উনি কেউ যদি নাই। বিয়ে করে ফেলতে পারে আপনি কেন আরেক জায়গায় বিয়ে করতে পারবেন না? ভাই আমার বাচ্চাটা তো হয়তো বা বাবা পাবে না, আমি হয়তো হাজবেন্ড পাবো, আমার বাচ্চা তো পাবে না। আমার ডেট অফ বার্থ কিন্তু 95 ভাইয়া। অল্প, অতি অল্প বয়স আপনার। আর ওনার হচ্ছে 1974। আরেকটা আরেকটা কথা হচ্ছে কেমনে বিয়ে করলেন আপনি আরেকটা তাই? কথা হচ্ছে ভাইয়া, আমার বাবা মা এতটা মানে কি বলবো অবুঝ হয়ে গেছে, মানে বুঝে নাই তারা এতটা, মানে কি বলবো। আমার আগে মানে একটা এই জায়গায়, আঙ্কেলের সাথে বিয়ে করলে আপনি মানে না হাউ হাউ আঙ্কেল, হাউ না ঠিকই ভাইয়া, মানে এখন আরেকটা কথা কি, আমার একটু অ্যাঙ্গেস হয়েছিল একটা জায়গায়, হ্যাঁ। তো মা বলছে যে অ্যাঙ্গেস হয়েছে তো থাক, বয়স্ক, আর্থিক অবস্থা ভালো, ওকে ফাইন, যেটা বাবা মা বলে, মানে প্রত্যেকটা মেয়ের টাকা বাবা পয়সা মা দেখে বলে, বিয়ে দিছে সহজ বাংলায়। প্রত্যেক বাবা মা যেটা বলে, রাইট। তো অবস্থা ভালো, এখন খোঁজ খবর নিয়ে দেখছে ভালো, খারাপ তো তখন পাইনি, কিন্তু হুম। এখন তো সব বিয়ে হয়ে গেছে ভাইয়া। এবং ওনার বড় ভাইও 3টা বিয়ে করছে, আপনি খবর না দেখতে পারেন ভাইয়া, এটা প্রমাণ আমি আপনাকে দিতে পারবো। আর আমার একটা কথোপকথন একটু যদি ভাইয়া শুনেন। মিলাদ আমাকে একটু আপনাকে ফোন দিতে বলছিল, মিলাদ নাকি আপনার কাছে টাকা পায় কিছু। হ্যাঁ, টাকা পায়। ভাই আমার ভাই বোনরা সবাই জানে। হ্যাঁ। কে টাকা, কিসের টাকা পায় এটা? এটা হচ্ছে যেমন টাইলস করলো উনি আমার থেকে হ্যাঁ, টাকা নিয়ে। আপনার থেকে নিয়ে হ্যাঁ, করছিল। ওই টাকাটা এখনো দেয় না ওর বাবা। ওয়া, এবং তার মানে সব মিলে কত টাকা আপনি পান এখন আপনার এক্স ওনার হাজবেন্ডের কাছে? কাছে আমি পাই হচ্ছে কাবিনের 5 লাখ, হুম। আর টাইলস করতে 1 লাখ টাকা দেওয়া হয়েছে না। 6 লাখ, 6 লাখ। তারপরে বাচ্চার খরচ বাচ্চার পোষার জন্য ভরণ পোষণ 3 বছর ধরে দেয় না। 3 বছর ধরে দেয় না। মাই গড, তার মানে প্রায় 15 লাখ টাকার কাছাকাছি আপনার। 2.5 বছর এরকম হবে। 3 বছর আপনি কেস চালাইতেছেন কেমন করে? ভাইয়া ওই কেসটা চালাচ্ছি এরকম ভাবে, আমি আপনাকে একটু আগে যেটা বললাম, আমার একটা ফ্রেন্ড আছে, তো ও যতটুকু দেয় ওইখান থেকে আমি কি করি, বাচ্চাকে না খাই আমি কেস চালাইতে হয়। এবং আমি যখন আমার বাচ্চাকে ভর্তি করলাম, হেল্প করলো, ভর্তি করার পর ভাই আমি আমার বাচ্চাটাকে আর কন্টিনিউ করতে পারি, এটা তার স্কুল আমি আর কন্টিনিউ করতে পারি না, আপনি চাইলে স্কুলের খবর নিয়ে দেখতে পারেন। হায় আল্লাহ, বেতন দেওয়া বন্ধ হয়ে গেছে। জি। 1 মাস শুধু বেতন দিয়েছে। মাই গশ। এনিওয়ে, যারা দেখতেছে তাদের জন্য আপনি যদি কিছু বলতে চান। আমি সবার কাছে একটা কথাই বলতে চাই, কারণ আমি অনেক ভুক্তভোগী, আমার বাচ্চাটা নিয়ে আমি আর চলতে পারতেছি না। আর আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমি আমার বাচ্চার জন্য সুইসাইডও করতে পারতেছি না। মানে বাচ্চাটার এমন একটা অবস্থা যে বাচ্চা স্কুলও যেতে পারতেছে না, ওর ভরণ পোষণ চালানো আমার পক্ষে অনেক কঠিন হয়ে দাঁড়াইছে। তার মধ্যে 3টা মামলা আমার চালাতে হচ্ছে। কোনো লয়ার যদি থাকেন আমাকে একটু সহযোগিতা করবেন। আর আমার বাচ্চাকে যদি কেউ সহযোগিতা করতে চান, বাচ্চা একটু পড়াশোনা করতে চায় বা একটু ওর দায়িত্ব কিছু নিতে চান, একটু আমাকে একটু সহযোগিতা করবেন যদি এরকম কোনো সদয়বান ব্যক্তি থেকে থাকেন। আমি ওর বাবার বিচার চাই বাংলাদেশে। আমি মানে ওর বাবা যে আমার সাথে অন্যায়টা করছে, এই বিচারটা হলে বাংলাদেশে আর কেউ এরকম ধরনের অন্যায় করার প্রশ্রয় পাবে না। ভিডিওটা যাতে সবাই দেখে আর একটু বেশি বেশি শেয়ার করবেন। আর আমি ওর বাবার একটু বিচারটা চাই, কারণ আমি তো ভুক্তভোগী। প্লিজ দয়া করে আপনারা একটু আমার পাশে দাঁড়ায়েন। আর আমার ফোন নাম্বার হচ্ছে 01626077306, বিকাশ।